Uh, Assalamu alaikum, sir. Walaikum assalam. Assalamu alaikum, sir. Salam. Assalamu alaikum, sir. Assalamu alaikum. Alhamdulillah, sir. আপনি কেমন আছেন? Yeah, I'm fine. Thank you. By the grace of God, by the grace of Almighty, I'm fine. কি যেন বলছিলাম, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি তো বেড়ে গেল, তাই না? জি স্যার, 30 জুন পর্যন্ত। আমার মনে হচ্ছে যে কোথায় গিয়ে যে আমরা ঠেকবো, করোনা টিকাও আসে না, টিকা তোমাদেরকে দিবে, তোমাদেরকে মানে those who are 18 years and above, তোমরা তো আর 18 এর মধ্যে না, যাই হোক, তারপরে ফাইজার টাইজার হয়তো দিতে পারে। কবে টিকা আসবে, কবে দিবে, কবে স্কুল খুলবে বুঝতেছি না। যাই হোক, আমাদের তো ওয়েট করতে হবে। তবে পড়াশোনা তো চলে যাচ্ছে, পড়াশোনা করবো ইনশাল্লাহ। পড়াশোনা কি করো তোমরা? জি স্যার, করি তো। অন্যান্য সাবজেক্ট গুলো কিন্তু পড়াশোনা করতে হবে। আর তোমাদের জুলাই থেকে সেকেন্ড ইয়ার কোর্স শুরু হবে, আমরা অ্যাসাইনমেন্ট নিব, মানে সবই চলবে অনলাইনে আর কি। জুলাই থেকে খুব সম্ভব সেকেন্ড ইয়ার ক্লাস শুরু হবে, জুলাই 1 তারিখ থেকে। স্যার আমাদের কি তাহলে এক্সাম তো আর হ্যাঁ, বলো। হইলো না? স্যার আমাদের তাহলে আর এক্সাম হইলো না, কিভাবে এটা এক্সাম হবে, কিন্তু এক্সাম হওয়ার জন্য ওই যে লকডাউনের প্রতিবন্ধকতার কারণে আমরা পারতেছি না। ওই যে টিচারদেরকে নিয়ে আসতে হয়, প্রশ্ন করতে হয়, অমুক করতে হয়, মানে এই কারণে দেখা যাচ্ছে লকডাউনটা ওপেন হলেই ইনশাল্লাহ পরীক্ষা শুরু হবে। লকডাউন মানে বিধি নিষেধটা আর কি, সাম রেস্ট্রিকশন। যা হোক, যখনই ওপেন হবে তখনই তোমরা নোটিশ পেয়ে যাবে। আসলে পড়াশোনায় আসি মেয়েরা, গতদিন 4 বছর ভিত্তিক চলিষ্ণু গড় বা চলমান গড়ের জন্য আমি গ্রাফে প্লট করতে বলছিলাম, করছিল কি? করেছিল, থ্যাংক ইউ। 4 বছর ভিত্তিক চলিষ্ণু গড় অর্থাৎ 4 নম্বর কলমের যে উত্তরটা আসছে, একজন বলো তো 4 নম্বর কলমের যে 4টা উত্তর পেয়েছে না, 4 নম্বর কলামে যে 4টা উত্তর পেয়েছে, বলো তো একজন। 54.5। 64.5। 54, 54। সরি, 54। বাংলা দিয়ে বলো। 54 স্যার। ও 54 দশমিক কিছু আছে। ইয়েস স্যার, 54.5। উপরে দুটো বাদ, তাই তো? জি স্যার। আচ্ছা, এরপরে 54.5-এর পরেরটা কত? 63.25। কত? 25। 25। থার্ড ওয়ান? 72.125। 1, 2, 5 মানে 3। জি স্যার। 80 দশমিক। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান। জি স্যার, 80.25। 80.25। সরি, 25। আর নিচের দিকে দুটো বাদ আছে, তাই তো? নিচে দিকে ইয়েস দুটো। স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা কে বললা তুমি? স্নেহা? জি স্যার। আচ্ছা, খাদিজা বা সাবিকুন নাহার, তোমরা কি উত্তরটা এগ্রি করো? জি স্যার, জাস্ট 63 পয়েন্ট, ওটা হবে 13 মনে হয়। স্নেহা মনে হয় একটু ভুল এটা বলছে। তাই না? জি স্যার, 13 হবে। কে বলছো, সাবিকুন নাহার? জি স্যার। আচ্ছা, এটা আর কেউ? খাদিজা? রেদওয়ানা?
রেদওয়ানা এটা ঠিক আছে? স্যার ঠিক আছে। এই যে 1-3 ঠিক আছে রেদওয়ানা? জি স্যার এটাই হবে। আচ্ছা তাহলে স্নেহা তুমি এটা একটু দেখে দাও। হ্যাঁ তাহলে আমরা এটাকে সঠিক করলাম। আচ্ছা ওকে স্যার। হ্যাঁ এরপরে আমরা গ্রাফে প্লট করব অ্যাজ ইউজুয়াল। আর পরীক্ষার কথা তো আমি তোমাদেরকে বলছিলাম যদি পারো দিয়ে দিও, স্যাররা খুশি হয়। এটা কিন্তু আসবে পরীক্ষা, এটা নিয়ে দ্বিমত নাই, এটা পরীক্ষায় আসবে কিন্তু। রিমেম্বার ইট। এইবার আমরা একটা প্র্যাকটিক্যাল দেব। আমরা কত নম্বর প্র্যাকটিক্যাল পর্যন্ত দিয়েছিলাম তোমাদেরকে বলো তো স্নেহা? স্যার মনে হয় 9 নাম্বার পর্যন্ত দেওয়া হয়েছিল। আচ্ছা 8 তাহলে নাম্বার। আমরা এই যা করালাম এটার উপর একটা প্র্যাকটিক্যাল দিচ্ছি। সামনের সপ্তাহে ওকে স্যার। শনিবার দেখাবা আমাকে, মঙ্গলবার দেখানোর দরকার নেই, শনিবারে দেখাবা। তাহলে লিখো স্যার মেরা। কিভাবে দেখাবো? হ্যাঁ খাতার মধ্যে লিখো প্র্যাকটিক্যাল দেখাবা, মানে উত্তরগুলো মিলাই দেবো আর কি। আচ্ছা হেডলাইন দাও প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল দেওয়ার পর লিখো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট রাইট ডাউন। লিখেছো? আমরা খাতায় লিখবো বুঝছো? আমরা যে অঙ্কটা করব এটা কিন্তু খাতায় করব, রাফ খাতায়। আমরা যখন শনিবার ওকে করব, শনিবার ওকে করার পর তখন তোমরা এটা আবার প্র্যাকটিক্যাল খাতায় তুলবা। আগে তুলবো না, আমরা রাফ খাতায় করব। আচ্ছা নেম অফ দ্য এক্সপেরিমেন্ট দেওয়ার পর লিখো 3 বছর ও 4 বছর ভিত্তিক, 3 বছর ও 4 বছর ভিত্তিক চলমান গড় পদ্ধতিতে, 3 বছর ও 4 বছর ভিত্তিক চলমান গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় এবং সাধারণ ধারা নির্ণয় এবং লৈখিক উপস্থাপন এবং লৈখিক উপস্থাপন, সাধারণ ধারা নির্ণয় এবং লৈখিক উপস্থাপন, সাধারণ ধারা নির্ণয় এবং লৈখিক উপস্থাপন, অর্থাৎ আমরা লিখে উপস্থাপন করব। আচ্ছা এরপরে দাও ডেট, আজকের ডেট দাও 13/6/2021, 13/6/2021। তেরো ছয় 2021 লিখছি আমরা। জি স্যার। আচ্ছা এক্সপেরিমেন্ট নম্বর 10, যদি 11 হয় 11, 9 হলে 9। ওই যে স্নেহা বললো যে 9 পর্যন্ত হয়েছে, ধরলাম যে 10। রাইট ডাউন প্লিজ এক্সপেরিমেন্ট নম্বর 10। এক্সপেরিমেন্ট নম্বর 10। আচ্ছা এবার মোটামুটি শেষ, এবার প্রশ্ন বা কোশ্চেন দেওয়ার পর লিখো কোশ্চেন দেওয়ার পর লিখো নিম্নলিখিত কালীন সারিটি হতে, নিম্নলিখিত কালীন সারিটি হতে ক নম্বর 3 বছর ভিত্তিক আর খ 4 বছর ভিত্তিক চলমান গড় পদ্ধতিতে, চলমান গড় পদ্ধতিতে, চলমান গড় পদ্ধতিতে
সাধারণ ধারা নির্ণয় করো। নির্ণয় করে লেখে উপস্থাপন করো। সাধারণ ধারা নির্ণয় করে লেখচিত্রে উপস্থাপন করো। সাধারণ ধারা নির্ণয় করে লেখচিত্রে উপস্থাপন করো। আচ্ছা মেয়েরা, আমি এখানে কিন্তু স্পেসিফিক বলে দিলাম যে রিপ্রেজেন্ট ইট বা প্রেজেন্ট ইট ইন গ্রাফ পেপার। পরীক্ষায় কিন্তু বলা থাকে না, আমরা কিন্তু এমনি এমনিতে আমরা গ্রাফে প্লট করবো। আগে বলছি, আমরা বললাম যে স্যার চলমান গড় চলমান গড় পদ্ধতিতে পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করে, চলমান গড় পদ্ধতিতে সাধারণ ধারা নির্ণয় করে লেখচিত্রে উপস্থাপন করো। লেখচিত্রে উপস্থাপন করো। স্যার বুঝছি। লিখতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম হলো মানে ডেটাটা দিব। ভালো কথা মেয়েরা, মঙ্গলবার থেকে কিন্তু আমরা ভিডিও অন রাখবো, হ্যাঁ মনে রাখিও। আচ্ছা এবার তাহলে দিলাম সাল আর উৎপাদন দিলাম, ব্র্যাকেটে দিলাম টন বা টনে। স্নেহা একটু নিজেকে মিউট করো, তোমার কারণে স্যারকে দেখা যাচ্ছে না। সরি সরি। এখানে কিন্তু অনেকগুলো সাল দিলাম, ভয় পেও না। প্র্যাকটিক্যালি কিন্তু একটু অবজারভেশন বা মান একটু বেশি থাকে, বুঝছো, আর থিওরিতে কম থাকে। এই জন্য আবার ভয় পেও না। স্যার উৎপাদনের নিচে কি লেখা? টন, টনে, এটা ইউনিট, ইউনিট একক। ও এখানে তো আর একটা মান দেই না, 35, 125। আচ্ছা আমি একটু উচ্চারণ করতেছি, মেয়েরা দেখো অনেকগুলো মান তো, দেখো বুঝতে পারো কিনা। প্রথমটা হলো 52, 43, 80, 71, 95, 110, 110, 135, 125, 120, 140, 132, 145। কেউ কি বুঝতে পারো না এরকম, মানে ডেটা বোঝো না এরকম আছে? এরা না বুঝতে স্যার। পেরেছো? হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা এখন মেয়েরা এখানে অনেকগুলো মান আছে, আমরা রাফ খাতায় আগে করব, তারপর শনিবারের দিন আমি উত্তরগুলো মিলাই দিব, দেওয়ার পর প্র্যাকটিক্যাল খাতায় তুলবা। এখন প্রথমে যখন গ্রাফ করবা তখন কিন্তু আমরা একটা আমাদের কাছে যে এক্সট্রা গ্রাফ শিট আছে সেখানে করব।
শনিবারের দিন আমরা যখন ওকে করব, এরপর ওকে করার পর তারপরে আমরা যখন প্র্যাকটিক্যাল কিন্তু গ্রাফ পেপার আছে, প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু গ্রাফ পেপার আছে। সুতরাং ওই এই আমরা যেটা রাফ খাতায় গ্রাফ পেপার করব সেটা কিন্তু ওখানে পেস্টিং করিও না, মানে স্কচ টেপ দিয়ে লাগাই দিও না, আমরা নতুন করে ওখানে আবার করব। অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতায় যে গ্রাফ পেপার আছে সেটা করব, অর্থাৎ দুইবার করতে হবে, একবার রাফ করবা, একবার ফাইনাল করবা। বুঝতে পেরেছো মেয়েরা? জি স্যার। Yes, স্যার sir. Yes, sir. আমরা কি যেন খাদিজা কি পার্টিসিপেট করেছো? খাদিজা মাঝে মাঝে ফাঁকি দেয়, বুঝছো? যাই হোক, আর করার কিছু নাই, মানে আমার এই মুহূর্তে জাস্ট অনলি 31 ইনক্লুডিং মি, আমি সহ এখন পার্টিসিপেন্টস হলো 31। মেয়েরা তোমরা কিন্তু ঘুমাচ্ছ বোধহয় অনেকক্ষণ ধরে। যাই হোক, এটা কিন্তু স্যার হ্যাঁ বলো। স্যার কোশ্চেন তুলে মানে প্র্যাকটিক্যালের জন্য কি কোশ্চেন তুলতে হবে? হ্যাঁ, মানে রাফ খাতায় আর তুলতে হবে না, রাফ খাতায় তো তুলে ফেললাম, কিন্তু প্র্যাকটিক্যাল খাতায় তুলতে হবে। যা Okay, sir. লিখলাম সবই লিখতে হবে, আবার রাফ খাতায় তোমরা যা করবে সেটাও তুলতে হবে। আচ্ছা স্যার, জি স্যার। আমাদের অ্যাসাইনমেন্ট কবে দিবেন? অ্যাসাইনমেন্ট ওই যে শেষ হয়ে গেলে Okay, sir. আমি অ্যাসাইনমেন্ট সবার পরে দেবো, তোমরা অন্যগুলো সেরে ফেলো, আমারটা পরে দিচ্ছি আমি। আর স্যার আর একটা কথা ছিল, বলো বলো। স্যার আমাদের প্র্যাকটিক্যাল তো মাঝখানে অনেকগুলো চ্যাপ্টার ছিল, সেগুলো তো চ্যাপ্টার বাদ হয়ে গেছে, তো তখন ওকে এই প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট আমরা 10 দিব? শোনো, ওগুলো বাদ টাদ দেওয়ার কোনোটা নেই, আমি যা করাইছি সবই করাবা। ওকে স্যার। কোনোটাই বাদ দেবো না আমরা। ওকে স্যার। আচ্ছা, আমরা তো অ্যাডমিশন টেস্ট দিব, আমরা তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করব, দেশের বাইরে লেখাপড়া করবো, এই টাইম সিরিজ বলো, কোরিলেশন, রিগ্রেশন সবগুলোই কাজে লাগবে তোমাদের। 100% আমি যা পড়াইছি 100% তোমাদের কাজে লাগবে। সুতরাং আমরা এই মুহূর্তে ধরো ইন্টারমিডিয়েট পরীক্ষায় হয়তো আমরা দিলাম কি দিলাম না, এটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে এটা আমাদের সেভিংস থেকে গেল, ভবিষ্যতের জন্য এটা আমাদের অনেক কাজে লাগবে। তাহলে আমরা আপাতত শর্ট ব্রড ফুল সিলেবাস কোনো কিছুই মাথায় রাখবো না, পড়া দরকার পড়লাম। পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা শুধু জানার জন্যই পড়াশোনা করে, ইনশাল্লাহ তোমরাও একটা বয়সে দেখবা যে জানার জন্য করবা, এটাই স্বাভাবিক। কারণ আমি তোমাদেরকে আগেও বলছিলাম, আবারও বলি, প্রমোদ চৌধুরীর সেই বিখ্যাত কথাটা আমার খুব পছন্দের, তোমরাও এটা স্বীকার করো, যে সুশিক্ষিত লোক মানুষ যারা সুশিক্ষিত মানে চমৎকার যারা শিক্ষিত বলে আমরা, তারা কিন্তু আসলে স্বশিক্ষিত। অর্থাৎ সুশিক্ষিত মানুষগুলো স্বশিক্ষিত। তোমরা কিন্তু বই পড়ায় প্রমোদ চৌধুরীর বই পড়া গল্পে পড়েছ, সুশিক্ষিত যে সকল লোক তারা কিন্তু স্বশিক্ষিত। ইনশাআল্লাহ তোমরাও সেরকম হবা, এটা আমি আশা করি। তো যাই হোক, মেয়েরা প্রসঙ্গে চলে আসলাম। এখানে কয়টা সাল দেওয়া আছে মেয়েরা বলো তো? 1 2 12টা, তাই না? 12টা। আচ্ছা, আমরা যখন 3 বছর ভিত্তিক চলমান গড়ে সাধারণ ধারা নির্ণয় করব, 3 বছর ভিত্তিক, তখন মিসিং কয়টা থাকবে, মানে সাধারণ ধারা পাবো না কয়টা? 2টা। অর্থাৎ 12টা দেওয়া আছে, আমি পাবো কয়টা? 10টা। আর 4 বছর ভিত্তিকের ক্ষেত্রে উপরে 2টা বাদ যাবে, নিচে 2টা বাদ যাবে, তাহলে 4টা বাদ গেল, পাবো হলো 8টা। এখন লক্ষ্য করো, এই চলমান গড় পদ্ধতির এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ, বা ইউ ক্যান সে ইট ইজ ডিমেরিটস। কি ডিমেরিটস? সাল যত মানে 3 বছর 4 বছর 5 বছর ভিত্তিক যখন আমরা করতেই থাকবো, তত মিসিং যত বাড়তেই থাকবে, তত মিসিং বাড়তে থাকবে। 4 বছরে 4টা বাদ গেল, 5 বছর হলে আরো বাদ যাবে, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ, একসময় নাই হয়ে যাবে, মানে যত বৃদ্ধি করবো। আচ্ছা, আর একটা কথা হলো যে এটা কিন্তু একটা সোজা পদ্ধতি, সিম্পল পদ্ধতি, এটা সবাই বোঝে, যোগ করো ভাগ করো, যোগ করো ভাগ, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। আর একটা অ্যাডভান্টেজ কি জানো মেয়েরা? সেটা হলো যে এখানে 12 পর্যন্ত দিলাম, কোনো কারণে আমি আগামী শনিবার তোমাদেরকে বললাম যে মেয়েরা আর একটা সাল আমি ভুলে গেছিলাম, 13টা এখানে ইনক্লুড করে দাও। এই 13 যদি ইনক্লুড করো, তাহলে কি পুরো ক্যালকুলেশন ভুল হয়ে যাবে? না,
পুরো ক্যালকুলেশন কিন্তু ভুল হবে না, লাস্টে একটা বাড়বে এই, অর্থাৎ লাস্টে 3 যোগ করে 3 দিয়ে ভাগ করবো বা ইত্যাদি। অর্থাৎ তাহলে এটার একটা বাড়তি অ্যাডভান্টেজ, যেটা মনে করো পরিমিত ব্যবধান, গড় ব্যবধান অথবা অন্য কোথাও এইটা করা যায় না। হঠাৎ একটা বাড়াই দিলাম, হঠাৎ ইয়ে করলাম, এইটা কিন্তু করা যায় না। ইচ্ছে করলে এই 2001-এর আগেও দেওয়া যাবে, অর্থাৎ আগে বা পরে আমরা ইচ্ছে করলে ইনক্লুড করতে, ইট ইজ ভ্যালিড বা ইট ইজ অ্যাডভান্টেজ অফ আওয়ার মুভিং এভারেজ মেথড। অর্থাৎ এই সুবিধাটা কিন্তু তুমি শুধু মুভিং এভারেজের ক্ষেত্রেই পাবা, ইচ্ছা করলে বৃদ্ধি করা যায়, আর অন্যান্যগুলো অ্যাজ ইট ইজ থাকে। আর আরেকটা কথা তোমাদের কি মনে আছে, সেটা হলো যে গাণিতিক গড় কিন্তু প্রান্তীয় মান দ্বারা প্রভাবিত হয়। প্রান্তীয় মান মানে হলো চরম মান, সবগুলো মান ছোট একটা বড়, অথবা সবগুলো বড় একটা ছোট। এই গড় বের করলে গড় কিন্তু রিপ্রেজেন্টেটিভ থাকে না, সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার হিসাবে রিপ্রেজেন্টেটিভ থাকে না, মানে এটা প্রতিনিধিত্ব করে না। এটা বোধহয় ভুলে গেছো কিনা জানি না, একটু বলে নেই। মনে করো 4, 6, 9, যাদের ক্যালকুলেটর আছে দেখো তো এই তিনটার গড় কত হয়। সরি 6.33 6.33। আচ্ছা 4, 6, 9, 1000, এই তিনটার গড় কত দেখো, এই চারটার গড় কত? 254.75। এখানে একটা মেয়েরা লক্ষ্য করো, আমি যদি এই জায়গাটা ঢেকে রাখি, আমি যদি বলি যে আমার তিনটা মান আছে তার গড় হলো 6.33, তখন কিন্তু তুমি বুঝে নিলা যে কিছু মান 6.33 এর নিচে আছে, কিছু উপরে আছে। এটা মোটামুটি ধারণা করা যায় যে এটা রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, এটা প্রতিনিধিত্বকারী মান। কিন্তু এই চারটা মানের ক্ষেত্রে গড় 254 হলে কেউ কখনো বুঝবে না যে এখানে 4 আছে, 6 আছে, 9 আছে, এত ছোট মান আছে, সবগুলো উপরে চলে গেছে। এইটাকে বলে হলো প্রান্তীয় মানের প্রভাব বা চরম মানের প্রভাব। সবগুলো মান ছোট একটা বড়, অথবা সবগুলো বড় একটা ছোট হলে তখন গড় থাকে না। এই যে গড়ের ডিসঅ্যাডভান্টেজটা, এটা কিন্তু চলমান গড়ের ক্ষেত্রে বিদ্যমান। চলমান গড়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ত্রুটিটাও, যেহেতু গড়ের ক্ষেত্রে এই ত্রুটিটা আছে, ওই ত্রুটিটা ওর কাছেও যায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, যে এক্সট্রিম ভ্যালু দ্বারা এফেক্টেড হয় আর কি এরিথমেটিক বিট। যাই হোক, আমরা মোটামুটি শেষ করলাম। এখন দুটো ইম্পর্টেন্ট কথাবার্তা বলে মোটামুটি এই অধ্যায় আমরা শেষ করব। আর একটা পদ্ধতি বাকি থাকলেও সাধারণ ধারা নির্ণয়ের, সেটা আমরা ইউজ করি না বা করবো না। সেটা কোনটা? সেটা হলো ন্যূনতম বর্গ পদ্ধতি। ইট ইজ দ্য বেস্ট মেথড ফর ফাইন্ডিং মুভিং এভারেজ, বাট ইট ইজ নট ইন আওয়ার সিলেবাস। এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নাই। নামটা জানবো কিন্তু অঙ্ক করব না। আচ্ছা, এবার দুটো কথা বলি। আচ্ছা, ভালো কথা, আগামী দিনে অর্থাৎ আগামী মঙ্গলবার আমি লাস্ট অধ্যায়টা করাবো, 8 নম্বর অধ্যায়, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। সাথে কিন্তু যার যেটা বই আছে, টেক্সট বুক, নোট টোট না, টেক্সট বুকটা সাথে রাখবা। আমি বলবো তোমরা বই দেখবা, ওটা তো পুরো থিওরিটিক্যাল, এই জন্য আমি বলবো তোমরা দেখবা। আর সাথে সাথে আমি পড়াটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনের মঙ্গলবার টেক্সট বুকটা আমরা সাথে রাখবো। আচ্ছা, সাল দেওয়ার পর লিখলাম 1990, 91, 92, 93 and so on, 40, 50, 30, 42 etc. দেখো তো মেয়েরা, এখানে যে আমি উৎপাদনটা দিলাম 90 থেকে 93 পর্যন্ত, সবগুলো কি স্থির আছে না উঠানামা করতেছে? ওঠানামা করতেছে। আচ্ছা, এই যে উঠানামা করে, এটার পিছনে কি কারণ? মানে এটার পিছনে প্রভাবটা কার থাকে? কালীন শাড়ির কোন জিনিসটা থাকে? মানে এই যে আমরা উঠানামা দেখলাম, এটার পিছনে ইনফ্লুয়েন্স বা এটার পিছনে প্রভাবটা কার থাকে? ওই চারটা উপাদান বলছিলাম না, একটা হলো সিকুলার ট্রেন্ড, সাধারণ ধারা,
সাধারণ ধারা টি দ্বারা প্রকাশ করতাম। তারপরে হলো সিজনাল ভেরিয়েশন এস, তারপরে হলো সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন, আর একটা হলো ইরেগুলার ভেরিয়েশন আই। আমি আবারও বলি, কালিনশরীর এই উঠানামা বা যাই বলি, কালিনশরীর এই প্রভাবটা বা কালিনশরীর তথ্যের মধ্যে যার প্রভাব লুপ্ত অবস্থায় থাকে, যেটা আমরা এস্টিমেট করলাম, এই লুপ্ত অবস্থায় থাকে কারা কারা? একটা হলো সাধারণ ধারা টি মানে হলো ট্রেন, আর এটা হলো ঋতুগত ভেদ, এটা হলো চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি বা সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন, আর এটা ইরেগুলার। এই যে আমি চারটা উপাদানের কথা বললাম, এটা ইংরেজিতে লিখলাম, এটা কিন্তু চারটা উপাদান বা ফ্যাক্টর অফ টাইম সিরিজ বলা হয় বা কম্পোনেন্ট অফ টাইম সিরিজ বলে, ইংরেজিতে কম্পোনেন্টও বলে। এই চারটা উপাদানের মধ্যে কিন্তু একটা সম্পর্ক থাকে। এই সম্পর্ক দুই প্রকার হয়। তাহলে আমি এখন যেটা আলোচনা করব, কালিনশরীর তথ্যের মানে কালিনশরীর উপাদানগুলির মধ্যে সম্পর্ক নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ আমরা যে এই উঠানামাগুলো পাচ্ছি, এটার পিছনে কারণ হলো কালিনশরীর উপাদানগুলো থাকে। তাহলে উপাদানগুলোর প্রভাব থাকে। তাহলে মেরা হেডলাইন দেওয়া খাতায়, এটা কিন্তু এমসিকিউতে আসে, সিকিউতে আমি কখনো দেখি নেই, তবে জেনে রাখতে হবে। তাহলে লিখো, কালিনশরীর উপাদানগুলির মধ্যে বা কালিনশরীর উপাদানগুলোর মধ্যে সম্পর্ক, কালিনশরীর উপাদানগুলির মধ্যে সম্পর্ক। Relation between components of time series. Relation between the components of time series, অর্থাৎ টাইম সিরিজের যে কম্পোনেন্ট গুলো আছে, সেই মানে উপাদানগুলো আছে, এদের মধ্যে কিন্তু একটা রিলেশন আছে। তাহলে রিলেশন মানে সম্পর্ক আর কি। তাহলে আমরা সম্পর্ক লিখলাম, লিখার পর 1 নম্বর দাও গুণনশীল সম্পর্ক। বা এটাকে মডেলও বলে। গুণনশীল সম্পর্ক, আর ইংরেজিতে বলে মাল্টিপ্লিকেটিভ মডেল, মাল্টিপ্লিকেটিভ মডেল। আর y সমান সমান t into s into c into i। y মানে হলো কালিনশরীর উপাদান, আর এগুলো তো বললেই ট্রেন, সিঙ্গুলার ট্রেন, সিজনাল ভেরিয়েশন, সাইক্লিক্যাল ফ্লাকচুয়েশন। অর্থাৎ একটা তথ্য কালিনশরীর তথ্যের মধ্যে এরা পরস্পর গুণন হিসেবে অবস্থান করে, অর্থাৎ পরস্পর নিজেদের মধ্যে গুণন হিসেবে অবস্থান করে। এখানে মনে রাখতে হবে যে এরা কিন্তু এই উপাদানগুলো এরা ডিপেন্ডেন্ট, মানে অধীন, একটা আরেকটার উপর নির্ভর করে। ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট বলতে আমরা নির্ভরশীল বোঝাচ্ছি, অর্থাৎ একটা উপাদান আর একটা উপাদানের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন করতে পারো, স্যার এটা কি আপনি প্রমাণ করে দিতে পারবেন? না, এটা প্রমাণ করে দিতে পারবো না। মানে ল্যাবরেটরিতে গিয়ে আমি প্রমাণ করে দিলাম বা অমুক করে দিলাম, এটা সম্ভব না। ওটা ওই যে যখন মেজার করি তখন বুঝতে হয় যে এটার প্রভাব এতটুকু বা ইত্যাদি ইত্যাদি। অথবা এটাকে কিন্তু এলিমিনেট করা যায়, মানে এটাকে রিমুভ করা যায়। যাই হোক, ওটা আমাদের পরীক্ষায় আসে না, অতএব আমি ওটাতে যাব না। তাহলে আপাতত এইটুকুই মনে রাখো, গুণনশীল সম্পর্ক মানে কালিনশরীর উপাদানগুলো পরস্পর গুণন অবস্থায় অবস্থান করে, যেটা আমরা চোখে দেখতে পারবো না, এমনিতেই আমরা বুঝবো যে এরা পরস্পর গুণন হিসেবেই থাকে। আর এখানে উপাদানগুলো ডিপেন্ডেন্ট, একটা আর একটার উপর নির্ভর করে। 2 নম্বর হলো, এটাকে ইংরেজিতে বলে মাল্টিপ্লিকেটিভ মডেল। মাল্টি মানে গুণন না, সেখান থেকে মাল্টিপ্লিকেটিভ মডেল। 2 নম্বর হলো যোগশীল মডেল। যোগশীল সম্পর্ক বা মডেল বলে এটাকে। ইংরেজিতে বলে এডিটিভ মডেল। এডিটিভ মানে যোগ করা আর কি। দিস ইজ মাল্টিপ্লিকেটিভ মডেল এন্ড দিস ইজ এডিটিভ মডেল। এডিটিভ মানে যোগ করা, অ্যাড করা, সেখান থেকে এডিটিভ। জাস্ট 10 মিনিটস লেফট। আচ্ছা, এডিটিভ মডেল। আচ্ছা, দেওয়ার পর নিচে লিখো yt সমান t যোগ s যোগ c যোগ i। আর এখানে যে উপাদানগুলো আছে এটা ইন্ডিপেন্ডেন্ট।
এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এই দুটো, স্যার হ্যাঁ বলো। ওয়াই এর নিচে এটা কি লিখছেন? টি টি সময়, সময় সময় এখানে একটা টি দেয় কিন্তু ওয়াই টি সময়। আচ্ছা, এটা এখানে যে কালেকশনের উপাদানগুলো আছে এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে একটা আর একটার উপর নির্ভরশীল না। আমি এখানে ডিপেন্ডেন্ট লিখলাম, এটা বাংলায় কিন্তু এটা হলো নির্ভরশীল আর এটা হলো স্বাধীন। এটা অধীন বলা যেতে পারে, এটাকে বাংলায় অধীন বলা যেতে পারে, অধীন, অধীন। আর এটা হলো স্বাধীন। স্বাধীন একটা হলো ডিপেন্ডেন্ট, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট। এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, আর কিছু সেরকম নাই কথাবার্তা। পরীক্ষায় যদি থাকে এই ডিপেন্ডেন্ট মানে অধীন আর স্বাধীন, এই দুটো কথা বোধহয় একটু মনে রাখা জরুরি আর কি। আর সেরকম কিছু দেখি না। কালিনশারির ব্যবহার আছে, ব্যবহার একটু পড়ে নিবা। এটা ফিচার সম্পর্কে মন্তব্য করতে পারে। আমরা বোধহয় আধাঘর পদ্ধতিতে তোমাদেরকে দেখাইছি, আবার মুক্ত হস্তরেখা পদ্ধতিতে একজন একটা এস্টিমেট করতেছে। এস্টিমেট মানে প্রাক্কলন, যে এত সালেরটা এত হতে পারে। তখন আমরা আবার ওইটা গ্রাফের মাধ্যমে করলাম, করার পর তাদের যে অ্যাজাম্পশন, তার যে কল্পনা বা তার যে ক্লেম, এটাকে কিন্তু ইংরেজিতে ক্লেইমও বলে। ক্লেম মানে হলো দাবি করা। তার যে ক্লেম, সেই ক্লেমটা আমরা কখনো একসেপ্ট করতেছি, কখনো রিজেক্ট করতেছি, মানে কখনো আমরা গ্রহণ করতেছি, কখনো বর্জন করতেছি। এই হলো মোটামুটি কথাবার্তা। যে কালিনশারির একটা অন্যতম ব্যবহার বা মেরিটস বা ইউজেস, সেটা হলো যে এটা ফিউচার সম্পর্কে বা অতীত সম্পর্কে মন্তব্য করতে পারে। এটা একটু আমাদের জানা দরকার। আর এই টাইপেরই কিছু কথাবার্তা, মূলত এটা ভবিষ্যৎ ফোরকাস্ট করে। তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বা তখন কিন্তু স্যাররা এটা ফোরকাস্ট নিয়ে অনেক কথাবার্তা বলবে, মানে বিজনেস ফোরকাস্ট, ব্যবসা বাণিজ্যের যে ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করে, এটা বলতে পারবে। আর আমরা পরিসংখ্যানের ডেমোগ্রাফি নিয়ে বলতে পারি যে বাংলাদেশে 2000, যদিও বা এই ফর্মুলাগুলো আমরা শিখবো পরবর্তীতে, যে আমাদের পপুলেশন গ্রোথ রেট মানে জনসংখ্যা বৃদ্ধির হার এখন এত 1.37, পারহ্যাপস ইউ নো ইট। আমাদের বর্তমানে কিন্তু জনসংখ্যা গ্রোথ রেট বৃদ্ধির হার 1.37। এই অবস্থা যদি থাকে তাহলে 5 বছর বা 10 বছর পর জনসংখ্যা কত হবে প্রাক্কলন করা যায়, এস্টিমেট করা যায়। এটা আমরা পরবর্তীতে শিখবো। এটা দিয়েও আমরা ইচ্ছা করলে ধারণা পেতে পারি। আর কি যেন বলে, আমাদের যে পপুলেশন ডেন্সিটি, আমাদের যে ঘনত্ব, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, বর্তমানে বোধহয় যেটা স্ট্যাটিস্টিক্স 1125, অর্থাৎ 1125 জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে। আর অস্ট্রেলিয়ায় বোধহয় বর্তমানে প্রতি বর্গ কিলোমিটারে 2 জন বাস করে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক বেশি ডেন্সিটিতে, পপুলেশন ডেন্সিটির মধ্যে থাকি আর কি। দেশ হিসাবে মানে কতগুলো দেশ আছে। সিঙ্গাপুর, তোমরা তো জানো যে ওই সিঙ্গাপুর শহরটা একটা দেশ। আবার ধরো হংকং, ওই শহরটা একটা দেশ। ভ্যাটিকান সিটি ওইটা। এই টাইপের, অর্থাৎ শহর এবং দেশ যেটা, সেইটা ছাড়া এমনি নর্মাল যেগুলো দেশ আছে তাতে আমাদের দেশের পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার ঘনত্ব বেশি। অর্থাৎ শহর নগর ভিত্তিক রাষ্ট্রগুলো বাদ দিলে, সিঙ্গাপুর, হংকং, ভ্যাটিকান সিটি, এই টাইপের যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের দেশের ডেন্সিটি সবচেয়ে বেশি। এখন প্রশ্ন করা যেতে পারে, এটা কিন্তু সেকেন্ড ইয়ারের পড়া, অগ্রিম একটু বলে রাখতেছে। এখন প্রশ্ন করা যেতে পারে, অনেক অর্থনীতিবিদ বলে যে একটা শিশু যখন জন্মগ্রহণ করে সে শুধু মুখ নিয়ে জন্মগ্রহণ করে না, সে দুটো হাতও থাকে। অর্থাৎ সে কাজ করতে পারবে, কাজ করলে সে দেশের উন্নয়ন করতে পারবে। এখন প্রশ্ন ওই জায়গায় যে আমি এই হাত দুটাকে ইউজ করব না মিস ইউজ করব। মনে রাখবা মেয়েরা, যে কোনো জিনিস, অর্থাৎ এই তরুণ সমাজ, ইয়াং সমাজ বা যাই বলো, এদেরকে যদি আমরা ইউজ করতে না পারি তাহলে কিন্তু ওরা মিস ইউজ হবে, ওরা বসে থাকবে না কিন্তু। অতএব আমাকে ইউজ করতে হবে, অর্থাৎ তোমাদেরকে লেখাপড়া শিখাতে হবে, মানুষ করতে হবে, তাহলে আমরা ইউজেবল সামথিং পাবো। আর যদি আমরা ইউজ করতে না পারি তাহলে কিন্তু এটা মিস ইউজ হয়ে যাবে। মানে তাহলে বুঝই তো, কিশোর অপরাধ, এই হচ্ছে টিকটক, কি পাবজি এগুলো হলো মিস ইউজ।
অথবা কি ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে মানুষকে মেরে ফেলে, কি ক্রাইম পেট্রোল ইত্যাদি। তো যাই হোক মেয়েরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমার হাত দুটো আল্লাহ ভগবান ঈশ্বর যাই বলি দিলাম, এটাকে কিন্তু ইউজ করতে হবে। অর্থাৎ আমার মেধাটাকে ইউজ করতে হবে। যদি আমি ইউজ না করি তাহলে কিন্তু মিস ইউজ হবে। এটা বসে থাকবে না, এটা কিন্তু বসে থাকবে না। বসে থাকবে অটিস্টিক বাচ্চা বা অমুক সমুক ইত্যাদি। তোমাদের মতো সজ্ঞান ছেলেমেয়েরা এরা কিন্তু বসে থাকবে না, এদেরকে ইউজ করতে হবে, নাহলে মিস ইউজ হবে। অতএব তোমাদেরকে আমি রিকোয়েস্ট করলাম যে আমরা আমাদের পড়াশোনা করব, নীতি নৈতিকতার কথা শিখতে হবে। আর আমাদের দেশে তো নীতি নৈতিকতার খুব অভাব। অতএব নিজেকে একটু বইপত্র দেখতে হবে, অমুক করতে হবে, পড়াশোনা করতে হবে, পড়াশোনার বাইরেও, তাহলে আমাদেরকে নীতি নৈতিকতা শিখতে পারবো। তো অনেক কথা বললাম, মেয়েরা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আজকে একটু ফাঁক পেলাম তো বলে নিলাম। তো কালীন শাড়ির উপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো মেয়েরা। নো স্যার, নেই। অন্য কেউ? সাবিকুন নাহার, নো স্যার, কোশ্চেন নেই। কালীন শাড়িটা কেমন লাগলো সাবিকুন নাহার? জি স্যার, অনেক ভালো লাগছে। টোটাল আমি যে অধ্যায়গুলো পড়ালাম 7টা, তার মধ্যে সাবিকুন নাহার তোমাকে কোনটা ভালো লাগছে? কেন্দ্রীয় প্রবণতা। কোনটা? কেন্দ্রীয় প্রবণতা। ভালো। স্নেহা, কোনটা ভালো লাগছে তোমাকে? স্যার, আমার কালীন শাড়ি বেশি ভালো কালীন লাগছে। শাড়ি ভালো লাগছে না? সানজানা, তুমি কি আমার সাথে আছো? সানজানা, জি স্যার। তোমাকে কোনটা ভালো লাগছে সানজানা, কোন অধ্যায়? স্যার এইটাই। কোনটা? এইটাই। বিস্তার। জি। ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কিন্তু দেখো হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স একটা পাওয়া গেল, মানুষের চরিত্র। আমাদের মধ্যে একটা ব্যক্তি স্বাতন্ত্রতা থাকে, মানে ম্যান টু ম্যান একটু ডিফার করে। তুমি কাচ্চি বিরিয়ানি পছন্দ করলে আমি করবো নট নেসেসারি। দেখা যাচ্ছে যে এই টাইপের, মানে একটু ডিফার করে। কমন তো কিছু থাকবেই, তাছাড়া এই যে ডিফার করে, এটা বায়োলজিতে আমরা পড়ছিলাম যে মানুষের মধ্যে একটা ব্যক্তি স্বাতন্ত্রতা থাকে, কিন্তু উদ্ভিদের মধ্যে কিন্তু এই স্বাতন্ত্রতা থাকে না। কাঁঠাল গাছ অমুক অমুকে এই স্বাতন্ত্রতা থাকে না। এটা প্রাণী এবং উদ্ভিদের মধ্যে আমরা পার্থক্য করেছিলাম। তো যাই হোক মেয়েরা, আমরা কথাবার্তা বাড়াচ্ছি না। নেক্সট, অর্থাৎ আগামী মঙ্গলবার আমি পড়াবো বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান। এখন এইটা সম্পর্কে একটু সাধারণ কথাবার্তা। ওইটা অষ্টম অধ্যায় না? হ্যাঁ, অষ্টম অধ্যায় হলো বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। এখান থেকে প্রশ্ন বোর্ড পরীক্ষা আসে, পুরা থিওরিটিক্যাল, লাগবে একদিন। টেক্সট বুকটা আমরা সাথে রাখবো, সেখান থেকে বলবো। এখন লক্ষ্য করো, এখানে একটু বলে নিচ্ছি, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান। এখানে পরিসংখ্যান মানে কিন্তু সাবজেক্ট না, এখানে পরিসংখ্যান বলতে আমি ডেটাটাকে বোঝাচ্ছি। অর্থাৎ আমি যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে ডেটাটা কালেকশন করে এবং এটা প্রকাশ করে, এটা নিয়েই মূলত আলোচনা। আবারও বলছি, পাবলিশড স্ট্যাটিস্টিক্স ইন বাংলাদেশ। অর্থাৎ আমি যে স্ট্যাটিস্টিক্স এর কথা বললাম, এটা কিন্তু সাবজেক্ট না, এটা হলো ডেটা। আমাদের দেশে যে ডেটা কালেকশন হয় এবং এটা যে প্রকাশ হয় সেটা। এখানে আমাদেরকে হেল্প করবে কোনটা জানো? ওই যে মাধ্যমিক তথ্য, মনে আছে? মাধ্যমিক তথ্যের উৎস সরকারি বেসরকারি মন্ত্রণালয়, ব্যাংক, বীমা, এইগুলো কিন্তু আমাদেরকে কাজে লাগে। অর্থাৎ যদি পারো তাহলে তোমরা একটু পড়ে নিবা মাধ্যমিক তথ্যের উৎস। আবার বলি, আমাদের দ্বিতীয় অধ্যায় বোধহয় পড়েছিলাম মাধ্যমিক তথ্যের উৎস। এটা কিন্তু তোমাদেরকে হোমওয়ার্ক থাকলো, একটু পড়ে নিও, তাহলে আমার জন্য সুবিধা হবে। মাধ্যমিক তথ্যের উৎস, এটা কিন্তু হোমওয়ার্ক, মেয়েরা মনে রাখো, একটু পড়ে নিও এক নজর। মাধ্যমিক তথ্যের উৎস, মাধ্যমিক তথ্যের উৎস, এটা আমরা একটু পড়ে নেব।